বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আলোকের সমবর্তন অর্থাৎ পোলারাইজেশন অফ লাইট নিয়ে। তো আমরা যদি কোনো বাল্ব জ্বেলে দিই তাহলে আমরা কি দেখি, ওই বাল্বটা থেকে চারদিকে আলো ছড়িয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে আলোটা যেহেতু তরঙ্গ, তো আমরা চারদিকে আলোর কম্পন দেখতে পাবো। কম্পন বলতে বোঝানো হচ্ছে যে আলো তরঙ্গ আকারে যে ছড়িয়ে যাচ্ছে সে এক একটা বিস্তার তৈরি করছে, আবার সে জিরো হচ্ছে, আবার বিস্তার তৈরি করছে বিপরীত দিকে, আবার জিরো হচ্ছে। দ্যাট মিন্স সে বিভিন্ন তলে, দেখো এখানে কয়টা তল আছে, এই যে এইখানে একটা তল দেখতে পাচ্ছ, এইখানে একটা তল দেখতে পাচ্ছ, এইখানে একটা তল দেখতে পাচ্ছ, এরকম করে কিন্তু চতুর্দিকে সে আলোর বিম তৈরি করে। এই ঘটনাগুলোকে আমরা বলি বিম। এই যে এই জিনিসটা যেটার উপরে আমি লেজার ঘোরাচ্ছি সেটা হচ্ছে বিম। এইটা আসলে বোঝাচ্ছে যে তল অসমবর্তিত আলো, মানে বিভিন্ন তলে স্পন্দিত হচ্ছে এমন আলো। তো বিভিন্ন তলে, যে এই তলে স্পন্দিত হচ্ছে একটা আলোক তরঙ্গ, এই তলে স্পন্দিত হচ্ছে একটা আলোক তরঙ্গ, এই তলে স্পন্দিত হচ্ছে একটা আলোক তরঙ্গ। এই তল অসমবর্তিত আলোকে আমরা যদি তল সমবর্তিত আলোতে কনভার্ট করি, মানে দেখো এইখানে যে আউটপুটটা পেলাম সেই আউটপুটে কি, সেই আউটপুটে আমাদের আলোটা একটা সুনির্দিষ্ট তল উলম্ব তলে স্পন্দিত হচ্ছে। সো তল অসমবর্তিত আলোকে আমি আসলে কিসে কনভার্ট করেছি? তল সমবর্তিত আলোতে কনভার্ট করেছি। এই প্রসেসটাকে আমরা নাম দিই পোলারাইজেশন অফ লাইট, অর্থাৎ আলোর সমবর্তন। তো আলোর সমবর্তনের ডেফিনেশন দিতে চাইলে কিভাবে দিব? যে প্রক্রিয়ায় বিভিন্ন তলে কম্পমান আলোক তরঙ্গকে একটি নির্দিষ্ট তল বরাবর কম্পমান করা যায় তাকে আলোর সমবর্তন বা পোলারায়ন বলে। তো তোমাদের কাছে মনে হতে পারে এইটা একটা বক্সের মতন জিনিস যেখানে আসলে অনেকগুলো খাঁজ কাটা দাগ আছে, ফিল্টারের মতন কাজ করছে। আসলে কিন্তু এটা এমন জিনিস না। বাস্তব ক্ষেত্রে পোলারাইজার হিসেবে, মানে এইটাকে বলি পোলারাইজার, যে পোলারাইজেশন ঘটায়, এই বাস্তব ক্ষেত্রে এই পোলারাইজারগুলো কিন্তু দেখতে এমন হয় না। বাস্তব ক্ষেত্রে পোলারাইজারগুলো বরং কী হতে পারে? এগুলো সাধারণত ক্যালসাইট জাতীয় পদার্থ হতে পারে, লবণ জাতীয় পদার্থ হতে পারে, খনিজ জাতীয় পদার্থ হতে পারে, অথবা আমাদের যে সানগ্লাস বা এই ক্যামেরার লেন্সের সামনে যে আমরা লেন্স ফিল্টারগুলো ব্যবহার করতে পারি সেগুলোর মতন গ্লাস জাতীয় পদার্থ হতে পারে, কাঁচ বা চাঁদ জাতীয় পদার্থ হতে পারে। তো আমরা বোঝার সুবিধার জন্য এখানে জাস্ট এই সাইনটা ইউজ করেছি, কিন্তু বাস্তবের ক্ষেত্রে কিন্তু এটা বিভিন্ন রকমের জিনিস হতে পারে, এরকম কিছু হবে না। আচ্ছা, তো আমরা এই যে তল সমবর্তিত আলোটা পেলাম, এই তল সমবর্তিত আলোটাকে যদি আরেকটু ক্লিয়ারলি দেখতে চাই, জিনিসটা হচ্ছে এরকম। তো এইটা আসলে বোঝাচ্ছে একটা তল সমবর্তিত আলো, এটা শুধুমাত্র একটা তলেই দেখো তরঙ্গ আকারে তৈরি হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা তল সমবর্তিত আলো। তো তল সমবর্তিত আলো হতে হলে তার অবশ্যই একটা সুনির্দিষ্ট তল বরাবরই থাকতে হবে, সে একাধিক তল বরাবর থাকলে হবে না। তার মানে এটা একটা উলম্ব তলে তল সমবর্তিত আলো, আর এটা একটা অনুভূমিক তলে তল সমবর্তিত আলো। উলম্ব তল অনুভূমিক তল ছাড়াও অন্যান্য তলেও সে স্পন্দিত হতে পারে, বাট খেয়াল রাখতে হবে অন্যান্য তলে যদি সে স্পন্দিত হয় তাহলে সেটাও যেন বাঁকা তল হলেও একটা সুনির্দিষ্ট তল বরাবরই আবদ্ধ থাকে। এটা যেন এমন না হয় যে একটা এরকম তলে স্পন্দিত হচ্ছে আরেকটা এরকম তলে স্পন্দিত হচ্ছে। সো একটা সুনির্দিষ্ট যে কোনো তলে যদি স্পন্দিত হতে পারে আলোটা, তাহলে সেটাকে আমরা তল সমবর্তিত আলো বলবো। তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি, বুঝতেই পারছো, আমরা তল অসমবর্তিত আলোকে নিয়ে তল সমবর্তিত আলোতে কনভার্ট করব। এটা করলে আমাদের কি লাভ হয়, কতটুকু তীব্রতা লস হয়, কতটুকু তীব্রতা কমে যায়, সেই জিনিসগুলো নিয়ে আমাদের আজকের পড়া। তো আমরা এখানে এই তল সমবর্তনের ঘটনাটাই দেখতে পাচ্ছি, যে আলোক সমবর্তনের ঘটনাটাই দেখতে পাচ্ছি। একটা আলো বিভিন্ন তলে স্পন্দিত হতো, সে যখন পোলারাইজারের মধ্য দিয়ে গেল, পোলারাইজার যে কোনো গ্লাস জাতীয় পদার্থ হতে পারে, ক্যালসাইট জাতীয় পদার্থ হতে পারে, সো এইটার মধ্য দিয়ে সে যখন গেল, যাওয়ার ফলে সে আলটিমেটলি আমার একটা সুনির্দিষ্ট তল বরাবর স্পন্দিত হচ্ছে। তো একটা সুনির্দিষ্ট তল বরাবর যদি সে স্পন্দিত হয় তাহলে এটা আমার তল সমবর্তিত আলোতে কনভার্ট হলো। এখানে লক্ষ্য রাখার মতো একটা বিষয়, সেটা হচ্ছে আমার আলোকের তীব্রতাটা কিন্তু কমে যাচ্ছে, রাইট? চিন্তা করে দেখো, এখানে যে আলোটা ছিল আদিতে, সেটা যখন পোলারাইজারের মধ্য দিয়ে গেল, পোলারাইজারের কারণে তার কিন্তু তীব্রতাটা কমে যায়, রাইট? বেশিরভাগ ক্ষেত্রে মানে আমার অবশ্যই ডিপেন্ড করবে যে পোলারাইজারটা কীভাবে রাখা আছে, পোলারাইজারের অবস্থানের ওপর ডিপেন্ড করে আমার যে আলোটা আউটপুট হিসেবে আসে এই আলোটার তীব্রতাটা কমে যায়। তার মানে বোঝা গেল কি, আমরা যে ইনপুট আলোটা অর্থাৎ অপোলারাইজড আলো বা তল অসমবর্তিত আলোটার থেকে পোলারাইজড আলো মানে তল সমবর্তিত আলোর তীব্রতাটা কি হচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, সো এই পাশের আলোটাকে কি নাম দিচ্ছি? তল অসমবর্তিত আলো বা অপোলারাইজড, আর এটাকে নাম দিচ্ছি কি, তল সমবর্তিত আলো বা পোলারাইজড।
আচ্ছা, তো আমরা দেখলাম পোলারাইজডের তীব্রতা কমে যায়। সো কতখানি কমে যায় এগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। তার আগে আমরা একটু ব্যবহার দেখে নিই কেন আমরা আসলে এই জিনিসটা করব। এখানে দেখো মোবাইলের স্ক্রিনের সামনে একটি সানগ্লাস রাখা আছে। সানগ্লাসের মধ্য দিয়ে আলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাইট? কারণ এইভাবে স্পন্দন হলে সানগ্লাসটা অ্যালাউ করে। বাট এখন দেখো, যখন মোবাইলটা বাঁকা করা হয়েছে, এরকম বাঁকা যখন করা হয়েছিল, তখন অ্যাকচুয়ালি কোনো আলোই কিন্তু আমরা সানগ্লাসের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। আবার দেখো বন্ধুরা অ্যানিমেশনটা, জিএফটা। সো আমরা এইখানে আলো দেখতে পাচ্ছি সোজা রাখার ফলে, বাট এইভাবে যখন আলোগুলো স্পন্দিত হয়ে আসছিল তখন আমার এই সানগ্লাসটা ব্লক করে দিচ্ছিল লাইটটাকে। তো আমরা সানগ্লাসটা আসলে কেন ব্যবহার করি তাহলে তোমরাই চিন্তা করে বলো। আমরা কিন্তু সানগ্লাস বাইরে যখন যাই রোদের সামনে, তখন কিন্তু আমরা সানগ্লাসটা ব্যবহার করি। কেন? সানগ্লাস না ব্যবহার করলে কী সমস্যা ছিল? সানগ্লাস না ব্যবহার করলে তুমি যদি সরাসরি রোদের আলোটা তোমার চোখে পড়তো, তাহলে তোমার চোখে যন্ত্রণা বা জ্বালা অনুভব হতো। তুমি সানগ্লাসটা পরার মাধ্যমে আসলে কি করো? তুমি সানগ্লাসটা পরার মাধ্যমে আসলে একটা কাজ করো, সেটা হচ্ছে বিভিন্ন তলে স্পন্দিত যে আলোগুলো আসে সেইগুলোকে তুমি ব্লক করে দাও। একটা সুনির্দিষ্ট স্থল বরাবর আলোগুলাকেই তুমি মানে তোমার সানগ্লাসটা আসতে প্রবেশাধিকার দেয়। তার মানে তোমার চোখটা একটা সুনির্দিষ্ট স্পন্দন বিশিষ্ট আলো দেখলে তোমার চোখের ক্ষেত্রে যথেষ্ট আরাম অনুভূত হয়। তো আমাদের খেয়াল রাখতে হবে সকল সানগ্লাসেই যে এমন হবে তা না। এটা কিন্তু এই সানগ্লাসগুলো একটু দামি সানগ্লাস হয়, তো পোলারাইজার সানগ্লাস এগুলা। সো পোলারাইজার সানগ্লাস যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু তোমরা এই জিনিসটা বাসায় বসে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। আচ্ছা, এটা একটা ব্যবহার গেল। এছাড়াও আমরা যদি দেখি, আমরা লেন্সের ক্ষেত্রে হিউজ অ্যামাউন্ট অফ ব্যবহার দেখতে পারি। তো আমরা অনেকেই জানি যে ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরা, এই ক্যামেরাগুলোতে আমরা যে ছবিগুলো তুলি, এই ছবিগুলো যখন তোলা হয় তখন একটু খেয়াল করলে দেখবে, তোমরা যদি খুবই সূর্য উজ্জ্বল একটা দিনে বাইরের ছবি তুলতে যাও, তখন ছবি তুললে তোমরা দেখবে যে ছবিটা বেশিরভাগ ক্ষেত্রেই ঝলসে যায়। মানে অনেক আলো থাকার কারণে, ছবিটার মধ্যে আলোগুলো থাকার কারণে ডিটেক্ট করতে পারে না এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে। অনেক আলো যেহেতু তার মধ্যে আছে, অনেক আলো তার মধ্যে লেন্সের মধ্যে দিয়ে যখন প্রবেশ করে, তো সেই সকল দিনগুলোতে, ধরো অনেক রৌদ্রোজ্জ্বল একটা দিন, সেই সকল দিনগুলোতে তুমি যখন ছবি তুলতে যাবা, তখন তোমার একটা সাধারণত নতুন জিনিসের প্রয়োজন হবে লেন্সের সামনে। সেই জিনিসটাকে আমরা বলি এনডি ফিল্টার, তো নিউট্রাল ডেন্সিটি ফিল্টার বলে এগুলাকে। তো এই ফিল্টারটা তুমি যখন তোমার লেন্সের সামনে ধরে রাখবা বা লেন্সের সামনে বসায় দিবা, তখন যেটা ঘটবে সেটা হচ্ছে এই বাইরের যে কাচের অংশটা, মানে পোলারাইজার যে অংশটা, সেই অংশটা তোমাকে কি করবে, সেই অংশটা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে, মানে পার্টিকুলার একটা তলে স্পন্দিত আলোগুলোকে আসতে অ্যালাউ করবে, বাট বিভিন্ন তলে আঁকা বাঁকা অন্যান্য তলে আসা আলোগুলাকে তোমার অ্যালাউ করবে না। সো এটা তোমার এই লেন্সের মধ্য দিয়ে প্রবেশ করতে পারবে না। যেমন দেখতেই পাচ্ছ এইখানে ছবিটা ঝলসে আছে, বাট এইটার ভেতর দিয়ে যদি কেউ ছবি তোলে তাহলে সেটা ঝলসে যাবে না, কারণ এইখানেও আমার যেই বিভিন্ন স্পন্দনে আলোগুলো আসতো সেগুলো ব্লক হয়ে যাচ্ছে এই গ্লাসটার মাধ্যমে। সো আমরা অনেক বেশি ইনফরমেশন কিন্তু এটার মধ্যে দেখতে পাচ্ছি, বাট এখানে কিন্তু আমরা ঝলসে যাওয়া ইমেজ দেখতে পাচ্ছি। দেখো এখানে আকাশের মেঘগুলো দেখতে পাচ্ছি, বাট এখানে কি আমরা আকাশের মেঘগুলো দেখতে পাচ্ছি কি না? পাচ্ছি না, কারণ এখানে অনেক বেশি আলো থাকার কারণে ক্যামেরায় ইনফরমেশন গ্যাদার করতে পারেনি। বাট এখানে পরিমিত লেভেলের আলো থাকায় ক্যামেরা ইনফরমেশন গ্যাদার করতে পেরেছে, তাই আমরা এই ছবিগুলো এমন দেখছি। সো আমি আরও কয়েকটা ক্যামেরার এক্সাম্পল দেখাই। যেমন এটা হচ্ছে পোলারাইজ লেন্স দিয়ে তৈরি, লেন্স দিয়ে তোলা ছবি, আর একটা পোলারাইজ লেন্স ছাড়া তোলা ছবি। দেখতেই পাচ্ছ এখানে ইনফরমেশন বেশি। এটার চেয়ে আরও ভালো একটা ইমেজ, এটা যদি দেখাই তাহলে আর একটু বেটার বুঝতে পাবা। বাম পাশের ছবিটা দেখো আর ডান পাশের ছবিটা দেখো, তোমরাই আগে বলো কোন ছবিটাতে তুমি অনেক বেশি কিছু দেখতে পাচ্ছ। অবশ্যই ডান পাশের ছবিটাতে। বেসিক্যালি একই লেন্সে তোলা ছবি, একই সময়ে একই ক্যামেরা দিয়ে তোলা ছবি, বাট একটাতে পোলারাইজার ব্যবহার করা হয়েছে আর একটাতে পোলারাইজার ব্যবহার করা হয়নি। এটাতে পোলারাইজার ব্যবহার করা হয়েছে ডান পাশেরটাতে, আর বাম পাশেরটাতে হয়নি। দেখো না হওয়ার কারণে কি হয়েছে, এইখানে সূর্য থেকে আসা আলোগুলা আমার পানির মধ্যে রিফ্লেক্ট করে গ্লাসের মধ্যে বিভিন্ন তলে স্পন্দিত হয়েও ঢুকে যাচ্ছিল, মানে লেন্সের মধ্যে ঢুকে যাচ্ছিল। সো লেন্স ওই ইনফরমেশনগুলো, বিভিন্ন তলে স্পন্দিত আলোগুলোর ইনফরমেশনগুলো একই টাইমে গ্যাদার করতে পারেনি। তাই এখানে দেখো আমরা এক অস্বচ্ছতার ব্যাপার দেখছি। অস্বচ্ছতার ব্যাপার মানে এখানে আমরা আলোগুলোর রিফ্লেকশনের কারণে ইনফরমেশন পাচ্ছিলাম না। বাট আমরা যদি পোলারাইজার ব্যবহার করি তাহলে আমার সূর্য থেকে যে আসা আলোগুলো রিফ্লেক্ট হয়ে লেন্সের মধ্যে ঢুকছিল সেগুলোর মধ্যে সবাই কিন্তু ঢুকতে পারেনি। একটা পার্টিকুলার তলে স্পন্দিত আলোগুলাই আমার লেন্সের মধ্যে ঢুকতে পেরেছিল। সো আমার এই জায়গায় দেখো অনেক ক্লিয়ার একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি এটার তুলনায়। সো আমরা দেখতে পাচ্ছি ভেতরে কী হচ্ছে না হচ্ছে, বাট এখানে কিন্তু রিফ্লেকশনের কারণে সেটা দেখা পসিবল ছিল না। তো এইভাবে অ্যাকচুয়ালি পোলারাইজেশন যেই ব্যাপারটা সেটা আমাদের বিভিন্ন কাজে সহায়তা করে থাকে। এছাড়াও পোলারাইজেশন দিয়ে আমরা ব্যাকটেরিয়ার আকার, ভাইরাসের আকার, যেই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোর আকার আছে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আছে সেগুলোর ছবি তুলতে পারি। সেগুলোর ছবি তুলতে পারি মিনস সেগুলোকে আমরা কোনো একটা
একটা ফটোগ্রাফিক প্লেটের ওপরে রেখে সেগুলোর লাইট ফেললে সেগুলোর আকারগুলো ফটোগ্রাফিক প্লেটে চলে আসে, দেন ফটোগ্রাফিক প্লেট থেকে আমরা আকারগুলো মেজার করতে পারি। সো আমাদের ছোট ছোট এই মাইক্রোমিটার মিলিমিটার লেভেলে যে বায়োলজিক্যাল এলিমেন্টগুলো আছে সেগুলোর আকারগুলো কিন্তু পোলারাইজার লাইট দিয়ে ব্যবহার করা হয়ে থাকে। তো এছাড়াও কিন্তু তোমরা কেমিস্ট্রিতে সেকেন্ড পেপারে তোমরা যারা পড়েছো তো তারা কিন্তু জানো জৈব যৌগের ওখানেও কিন্তু আলোক সমবর্তন একটা পার্ট রয়েছে সমানতার মধ্যে। তো সেখানেও কিন্তু পোলারাইজড লাইট ব্যবহার করা হয়, তল সমবর্তিত আলো ব্যবহার করা হয়। বিয়ার ল্যাম্বার্ট সূত্র যদি কথা বলি কেমিস্ট্রিতে, তো কেমিস্ট্রির বিয়ার ল্যাম্বার্ট সূত্রের মধ্যেও কিন্তু আমরা পোলারাইজড লাইট ব্যবহার করে থাকি, মানে তল সমবর্তিত আলো ব্যবহার করে থাকি। তো যাই হোক, আমরা অনেকগুলো কথা বললাম কোথায় ব্যবহার হয়। এখন আসবো যে এই যে তীব্রতাটা কমিয়ে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে যেই এখানে তীব্রতাটা অনেক বেশি আলোর, তো তীব্রতাটা কমিয়ে দিচ্ছে। তীব্রতাটা কমিয়ে দিলে কতটুকু কমিয়ে দিয়েছে সেই অ্যামাউন্টগুলো আমরা এখন হিসাব করব। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা যদি কোনো তল অসমবর্তিত আলো নেই, ওই তল অসমবর্তিত আলোটা প্রথমত একটা পোলারাইজার দিয়ে পাঠিয়ে দেন দ্বিতীয়ত আবার একই প্যাটার্নে একটা পোলারাইজার দিয়ে যদি পাঠাই, তাহলে দেখতে পাচ্ছি যে এইখানের আলোটা কিছুটা তীব্রতা কমে আবার এইখানে আর এইখানে তীব্রতার কি কোনো তফাৎ ছিল? দেখো এখানেও আমি 4টা রেগুলো দিয়ে রের সংখ্যা দিয়ে সাধারণত আমি এই অ্যানিমেশনটাতে তীব্রতা বোঝাচ্ছি। সো এইখানে যে তীব্রতাটা ছিল আলোটার মধ্যে এইটার থেকে বের হওয়ার ফলে, আবার এটা থেকে বের হওয়ার ফলেও কিন্তু একই তীব্রতাই ছিল, মানে তীব্রতার কোনো চেঞ্জ হয় নাই। আবার এটার ক্ষেত্রে যদি দেখি, দেখো প্রথমত তো আমরা বিভিন্ন তলস্পন্দিতটাকে একটা সুনির্দিষ্ট তলস্পন্দিত করে নিলাম, তারপরে এইটার সাপেক্ষে এটা চিন্তা করো এখানে কি হয়েছে। এইখানে আমরা 4টা রের মতন ছিল, মানে মোটামুটি তীব্র একটা রে ছিল, সেটাকে আমরা যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো কোনো পোলারাইজারের মধ্যে অ্যাঙ্গেল বলতে একটা জিনিস আছে, সেগুলো তোমরা শিখবে ভার্সিটি লেভেলে যে। সো আমরা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পোলারাইজারটাকে বাঁকাই আলোর স্পন্দনের দিকের সাথে, আলোর স্পন্দনটা ছিল এইভাবে আর পোলারাইজারটা বেঁকে আছে এইভাবে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি বাঁকাই, তাহলে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে আমার আলোর তীব্রতাটা অর্ধেক হয়ে গেল। দেখো আগে যে তীব্রতাটা ছিল এখন তীব্রতাটা অর্ধেকে নেমে আসলো। আবার এইখানে যদি দেখো লাস্টের এক্সাম্পলটা, আমার এইটার মাধ্যমে যাওয়ার ফলে প্রথমত এটা উলম্ব তলে স্পন্দিত হচ্ছিল, উলম্ব তলে স্পন্দিত হওয়ার মাধ্যমে তারপরে যখন একটা 90 ডিগ্রি কোণে বাঁকানো পোলারাইজারের মধ্যে সে যায়, তখন দেখো কোনো রেই তার আর অবশিষ্ট নাই। তার মানে এইখানে যেই উলম্ব তলে স্পন্দিত আলোগুলো ছিল সেগুলো কিন্তু এটার মধ্যে দিয়ে আর গমনই করতে পারলো না। দ্যাট মিনস পুরোপুরি ব্ল্যাক হয়ে গিয়েছে। দ্যাট মিনস আমাদের মোবাইলের ঘটনাটার মতন, মোবাইলে যে আমরা সামনে সানগ্লাস ধরেছিলাম 90 ডিগ্রি করে বাঁকিয়ে ধরার ফলে আমার কোনো আলোই আমরা দেখতে পাচ্ছিলাম না গ্লাসের ভেতর দিয়ে। সো একটা জিনিস কি বোঝা যাচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রাখি, এইটার সাপেক্ষে এটার অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। এইটার সাপেক্ষে এটার অ্যাঙ্গেলও বলতে পারো, আবার বলতে পারো এই আলোর স্পন্দনের দিকের সাথে 90 ডিগ্রি কোণে যদি পোলারাইজার স্থাপন করে। কারণ এইটার মধ্যে দিয়ে যখন আলোগুলো গমন করছিল, আলোগুলোর প্যাটার্নটা কেমন ছিল? আলোগুলোর প্যাটার্ন ছিল এরকম, রাইট? আলোগুলোর প্যাটার্ন ছিল এরকম। সো এরকম প্যাটার্ন থাকার অর্থ কি? এটা উলম্ব তলে স্পন্দিত। আর এই উলম্ব তলে স্পন্দিতর সাথে এইখানের পোলারাইজারের উলম্ব তলটাও কি সমানে সমান আছে, মানে এটাও উপরের দিকে আছে। তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত? এখানে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কার মধ্যবর্তী কোণ? আমার এইখানে আপতিত আলো, মানে এইখান থেকে যে আলোটা আসছে ওর জন্য তো সেটা আপতিত। সো আপতিত আলোর স্পন্দনের দিকের সাথে যদি পোলারাইজারকে, মানে এইটাকে 0 ডিগ্রি কোণে স্থাপন করো, তাহলে দেখছি যে কোনো রকম তীব্রতাই লস হচ্ছে না। মানে যত তীব্রতা নিয়ে প্রবেশ করেছে তত তীব্রতা নিয়ে এখানে বের হয়েছে। আবার এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আপতিত আলো মানে আমার এরকম ছিল, এই তলে মানে উলম্ব তলে স্পন্দিত আলো ছিল। তো এই পোলারাইজারটার জন্য এটা তো ইনপুট রে, রাইট? এই ইনপুট রেটা ছিল উলম্ব তল বরাবর। সো আমার এই পোলারাইজারটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো? এই পোলারাইজারটা আমি যদি এখান দিয়ে দেখাই তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো, তাই না? তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি বাঁকানো থাকে তাহলে আমার পোলারাইজারের মধ্য দিয়ে যাওয়ার ফলে তীব্রতাটা এখানে ছিল 4টা জিনিস, সো 4টা হয়ে গেল কত? 4টা হয়ে গেল এখানে 2টা, রাইট? সো আমার কমে গেল। আবার এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমার যেটা ঘটেছিল সেটা হচ্ছে এইখানে যদি আমি দেখতে চাই, এটা উলম্ব তল বরাবর স্পন্দিত হচ্ছিল। উলম্ব তল বরাবর স্পন্দিত হওয়ার ফলে আমরা যদি 90 ডিগ্রি কোণে দেখো, এইটার দিকটা আপওয়ার্ড মানে উপরের দিকে আছে, আর এইটার তলটা কোন দিকে আছে? 90 ডিগ্রি কোণে বাঁকিয়ে দিয়েছো। সো এই লাইনটার সাথে এই লাইনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? 90 ডিগ্রি কোণ করে আছে। সো এটার মধ্যে যাওয়ার ফলে এখানে তীব্রতাটা কী হয়ে গেল? 0 হয়ে গেল, মানে তীব্রতা আর থাকলো না। তো এখান থেকে কি একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের পোলারাইজারের যে কোণটা সেটা কিন্তু আমার নির্ধারণ করে দেয় আমাদের
নির্গত আলোর তীব্রতাটা কত হবে, দ্যাট মিন্স পোলারাইজড আলোর তীব্রতাটা কত হবে। সো আমরা এই অ্যাঙ্গেলটার সাথে এই তীব্রতাগুলোর একটা সম্পর্ক স্থাপন করব। আমার পোলারাইজারের আগে আসা আলোটার তীব্রতা, পোলারাইজারের মধ্য দিয়ে যাওয়া আলোটার তীব্রতার সাথে আমরা কোণের একটা সম্পর্ক স্থাপন করব। তো চলো আমরা সম্পর্কটা স্থাপন করি। তো তার আগে চলক ধরে নিই কয়েকটা। আমরা সিঙ্গেল পোলারাইজার নিয়ে, আমরা এখানে ডাবল পোলারাইজার নিয়েছিলাম জাস্ট বিভিন্ন তলে স্পন্দিত আলোগুলোকে এলিমিনেট করার জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা দিয়ে বোঝাতে গেলে দেখা যেত একজনের সাথে এটা 90 ডিগ্রি, একজনের সাথে এটা 0 ডিগ্রি, তাই তোমাদের বুঝতে অসুবিধা হতো। তাই আমরা একটা পোলারাইজার দিয়ে আগে প্রাথমিকভাবে কিছু ফিল্টার করেছি, তারপরে এটার সাপেক্ষে ফাইনাল পোলারাইজার দিয়ে আমরা আলোচনাগুলো দেখছি। সো যাই হোক, দেখো এই জায়গাটার মধ্যে এইখানে এটাই হচ্ছে আমার সেই আগের দ্বিতীয় ফিল্টারটা আর কি। সো আমরা দ্বিতীয় ফিল্টারের আসার আগে আপতিত আলোর তীব্রতাটাকে আমরা ধরছি I0। দ্যাট মিনস আমরা এই জায়গা থেকে যে আলোগুলো ছিল এগুলোর তীব্রতাটাকে ধরতেছি I0। এটাকে বলতেছি অপোলারাইজড আলোর তীব্রতা। অপোলারাইজড বলতে বোঝানো হচ্ছে জাস্ট সিম্পলিফিকেশনের জন্য অপোলারাইজড টার্মটা ইউজ করা হচ্ছে। বেসিক্যালি এটাও কিন্তু পোলারাইজড সামহাও, কেন, কারণ এর আগেও কিন্তু আমরা কি ব্যবহার করেছি, একটা পোলারাইজার ব্যবহার করেছিলাম। বাট আমাদের আলোচনার সুবিধার জন্য আগে একটা ফিল্টার ব্যবহার করে নেওয়া হয়, ব্যবহার করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হয় অ্যাঙ্গেলের সাথে সম্পর্কটা। তো আমরা এই প্রথম ফিল্টার দিয়ে আসা আলোটা, অর্থাৎ দ্বিতীয় ফিল্টারে আসার পূর্বে আলোটার তীব্রতাটাকে বলতেছি I0 দিয়ে, আর এটার নাম দিচ্ছি অপোলারাইজড আলোর তীব্রতা। আর দ্বিতীয় ফিল্টারের মধ্য দিয়ে যাওয়ার পরে যে আলোটা পাবো সেই আলোটার তীব্রতাটাকে বলতেছি পোলারাইজড তীব্রতা। এটাকে IP দিয়ে প্রকাশ করছি। সো আমরা একটু চিন্তা করে দেখো তো, IP আর I0 প্রথম ক্ষেত্রে কি কোনো তফাৎ আছে? মানে যেই ক্ষেত্রে অ্যাঙ্গেল 0 ডিগ্রি সেই ক্ষেত্রে কি কোনো তফাৎ ছিল? না, সেই ক্ষেত্রে কিন্তু কোনো তফাৎ ছিল না। মানে এখানে যখন অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, কার কার অ্যাঙ্গেল এটা বলে রাখি, এটার যে স্পন্দনটা হচ্ছে, মানে এটার স্পন্দনটা যেই তল বরাবর হচ্ছে এটার সাথে এটার অ্যালাইনমেন্টগুলো দেখো, এই দাগগুলো আমার কিসে আছে, এই দাগগুলো আমার আছে 0 ডিগ্রিতে। সো যখন 0 ডিগ্রি তখন IP আর I0 সমান। তার মানে বুঝতেই পারছো এমন একটা রাশিমালা আমাদের নিতে হবে যেই রাশিমালাটা কোণের মান 0 ডিগ্রিতে ফুল ভ্যালু দিবে। ফুল ভ্যালু দিবে মানে কি I0 আর IP সমান দিবে। মানে আমি যদি বোঝাতে চাই জিনিসটা এভাবে লিখতে পারি, আমরা এরকম লিখতে পারি IP বাই I0। আমাদের এমন একটা ত্রিকোণমিতিক অনুপাত সিলেক্ট করতে হবে যেটা 0 ডিগ্রিতে ফুল ভ্যালু দিবে। ফুল ভ্যালু দ্যাট মিন্স 1 দিবে। সো তোমরাই বলো কোন জিনিসটা 0 ডিগ্রিতে ফুল ভ্যালু দেয়? কস, রাইট? সো আমরা আপাত দৃষ্টিতে প্রথম এক্সপেরিমেন্টের বেসিসে আমরা বলতে পারি যে cos 0 ডিগ্রি দিলে, মানে cos থিটা দিলে আমাদের এই জায়গায় সম্পর্কটা সত্য প্রমাণিত হয়, ওপরের এক্সপেরিমেন্টটা সত্য প্রমাণিত হয়। আচ্ছা, এবার আসি এরপরের অংশটাতে আসার আগে আমি আবার একটু কোণের মান এগুলো বুঝিয়ে দিই। হ্যাঁ, তো এবার আসি এরপরের অংশটাতে। তো এরপরের অংশটাতে দেখো, এই 3 নম্বর অংশটাতে দেখি আগে, 2 নম্বর অংশটাতে একটু পরে দেখছি। সো এইখানে দেখো আমার অপোলারাইজ লাইটের স্পন্দনটা হচ্ছে কি উলম্ব তল বরাবর, আর আমার যে পোলারাইজারটা আছে সেই পোলারাইজারের যে অ্যাঙ্গেলটা আছে সেটা কত ডিগ্রি কোণ করে আছে? সেটা কোণ করে আছে 90 ডিগ্রি, রাইট? সো আমার আলোর স্পন্দনের সাথে, আপতিত আলোর স্পন্দনের সাথে 90 ডিগ্রি কোণে যদি পোলারাইজার থাকে তাহলে আমরা এখানে কত পাই? 0 পাই, রাইট? 0 মানে কোনো তীব্রতাই পাই না। তার মানে বোঝা যাচ্ছে থার্ড এক্সপেরিমেন্টের ঘটনাটাকে এভাবে লিখি। তো IP বাই I0 আমার এমন একটা ত্রিকোণমিতিক অনুপাত লাগবে যেটা 90 ডিগ্রিতে কী মান দিবে? 90 ডিগ্রিতে 0 মান দিবে। সো তোমরা বলো যে কোন ত্রিকোণমিতিক অনুপাত আছে যেটা 90 ডিগ্রিতে 0 মান দেয়? এটা cos, অবশ্যই। সো cos 90 ডিগ্রিতে 0 মান দেয়। তো আপাতদৃষ্টিতে মনে হচ্ছে IP বাই I0 ইকুয়াল টু cos থিটা যদি দেই, মানে cos থিটা দিলে তাহলে আমাদের এই প্রথম এক্সপেরিমেন্টটাও সত্য প্রমাণিত হয়, মানে এটাও সত্য প্রমাণিত হয়, এটাও সত্য প্রমাণিত হয়। বাট দ্বিতীয়টা যদি করতে যাই তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। দ্বিতীয়টার মধ্যে যদি দেখি, দ্বিতীয়টার মধ্যে কোণ কত ছিল? এটার এই তলে স্পন্দিত হচ্ছিল, আর এটা বাঁকা ছিল কত ডিগ্রি কোণে? এটা বাঁকা ছিল 45 ডিগ্রি কোণে। সো 45 ডিগ্রি কোণে যদি বাঁকা থাকে তাহলে আমরা এখানে তীব্রতার ভ্যালুটা কি দেখেছিলাম? তীব্রতার ভ্যালুটা অর্ধেক হয়ে যেতে দেখেছিলাম। সো দ্বিতীয়টা আমাকে বলছে IP আর I0 এর এমন একটা অনুপাত নিতে হবে যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অর্ধেক মান দিবে, মানে IP-কে I0 এর তুলনায় অর্ধেক বানিয়ে দিবে। সো আমরা কোন ত্রিকোণমিতিক অনুপাতটা নিব? আমরা যদি cos নেওয়ার কথা চিন্তা করি তাহলে কিন্তু ভুল হচ্ছে। কেন cos নেওয়ার কথা চিন্তা করলে ভুল হচ্ছে? কারণ cos 45 এর মান কিন্তু 1/√2, 1/2 না, 1/√2। সো আমরা যদি cos 45 হোল স্কোয়ার নিই তাহলে কি হয়? তাহলে cos 45 হোল স্কোয়ার দ্যাট মিনস 1/√2 হোল স্কোয়ার দ্যাট মিনস হাফ।
তাহলে দেখো এইটার ক্ষেত্রে কিন্তু cos 45 দিয়ে হিসাব মিলছিল না, cos স্কোয়ার 45 দিয়ে হিসাব মিলছিল। এখন আসি ওগুলোকে কারেকশন করতে হবে, উপরেরগুলা দেখি স্কোয়ার দিলে সমস্যা হয় কিনা। চিন্তা করে দেখো বন্ধুরা, cos 0 হোল স্কোয়ার আর cos 0 একই মান না? cos 0 ভ্যালু কত? cos 0 ভ্যালু 1, আর cos 0 হোল স্কোয়ার ভ্যালু কত? 1 স্কোয়ার মানে 1ই আসবে। আবার এখানে দেখো এটাকে যদি স্কোয়ার দিই, cos 90 ভ্যালু কত? 0, আর cos 90 হোল স্কোয়ারের ভ্যালু কত? 0 স্কোয়ার মানে 0ই থাকবে। দ্যাট মিনস cos স্কোয়ার দিলে কিন্তু তিনোটাই স্যাটিসফাইড হয়ে যায়, শুধু cos দিলে উপরেরটা আর নিচেরটা স্যাটিসফাইড হলো, মাঝখানেটা স্যাটিসফাইড হচ্ছিল না। সো আমরা সূত্র হিসেবে তাহলে কি চুজ করব? আইপি বাই আই নট ইকুয়াল টু cos স্কোয়ার থিটা। তাহলে আমরা বুঝতে পারলাম বন্ধুরা যে কিভাবে আসলে তীব্রতার ব্যাপারটা আসলো। সো আমরা এখন সামারিটা নিয়ে আমাদের আলোচনাটার, আমরা যেই আলোচনাটা পড়েছি, হ্যাঁ, তার মানে আমাদের সূত্রটা কি? আইপি বাই আই নট ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা। এটাকে আমরা এভাবে লিখি, আইপি ইকুয়াল টু আই নট কজ স্কোয়ার থিটা। আইপি হচ্ছে পোলারাইজার দিয়ে যাওয়ার ফলে পোলারাইজ আলোর তীব্রতা, আর আই নট হচ্ছে পোলারাইজে আসার পূর্বে অপোলারাইজ আলোর তীব্রতা। সো আমাদের ক্ষেত্রে একদম বিমের আলোটাই সরাসরি পোলারাইজারের মধ্যে ফেলে এক্সপেরিমেন্ট করতে দিবে না, কারণ বিমের আলোটার মধ্যে আসলে বিভিন্ন তলে স্পন্দিত আলো রয়েছে। সো সেই ক্ষেত্রে থিটার কিন্তু এক একটা আলোর ক্ষেত্রে এক এক রকমের ভ্যালু হতো, তাই কমপ্লিকেটেড একটা সিচুয়েশনের সৃষ্টি হতো। তাই আমাদের একবার ফিল্টার করার পরে ওই ফিল্টারেড আলোটা আমাদের দিবে আবার নতুন করে ফিল্টার করতে। তাহলে আমরা আই নট দিয়ে সাধারণত অপোলারাইজড আলোর তীব্রতা বলছি, ঠিক আছে, কিন্তু এটা পুরোপুরি কিন্তু অপোলারাইজ না, এটা কিন্তু প্রাথমিকভাবে পোলারাইজড করা হয়েছিল। সো যাই হোক, আই নট হচ্ছে আমার অপোলারাইজ আলোর তীব্রতা হিসেবে আমরা বলবো, আইপিকে পোলারাইজ আলোর তীব্রতা বলবো। আর থিটার পরিচয়টা একটু ভালো করে জেনে নাও। পোলারয়েডের সমবর্তন অক্ষ ও আপতিত আলোর সমবর্তন সমতলের। পোলারয়েডের সমবর্তন অক্ষ মানে এই যে এই অক্ষগুলা, এটা, আর এটার ক্ষেত্রে এটা, এটার ক্ষেত্রে এটা। সমবর্তন অক্ষের সাথে আপতিত আলোর সমবর্তন অক্ষ, আপতিত আলোটা কি? এই যে এটার যে অক্ষটা, এটা তো ওয়াই অক্ষ সব জায়গায়। সো আমার দেখতেই পাচ্ছ এটাও ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ, মধ্যবর্তী কোণ 0 ছিল এটার বেলায়। এটা ওয়াই অক্ষ, এটা 45 ডিগ্রি কোণে বাঁকানো, তাই মধ্যবর্তী কোণ 45 ছিল। এটা ওয়াই অক্ষ, আর এটা অনুভূমিক, তার মানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ছিল এটার বেলায়। সো পরিচয়টা বোঝা গেল। সো থিটা ইকুয়াল টু পোলারয়েডের সমাবর্তন অক্ষ ও আপতিত আলোর সমবর্তন সমতলের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম, যেই সম্পর্ক দিয়ে অ্যাকচুয়ালি আমরা আপতিত আলোর অর্থাৎ অপোলারাইজ আলোর তীব্রতা জানা থাকলে, পোলারয়েডের কোণ জানা থাকলে, মানে পোলারয়েডের আপতিত আলোর সাথে কোণ জানা থাকলে আমরা বের করে ফেলতে পারবো পোলারাইজড আলোর তীব্রতা কতটুকু পাওয়া যাবে। সো আমাদের এই হিসাবগুলো আসলে ক্যামেরা দিয়ে ছবি তোলার ক্ষেত্রে অনেক সূক্ষ্মভাবে হিসাব করে নিতে হয়। যারা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার তারা এইগুলো হিসাব করে নিয়ে অ্যাকচুয়ালি তাদের ছবিগুলো তোলায়। সো যদি দুইটি পোলারাইজিং ফিল্টার, একটা ম্যাথ দেখে আসি, যদি দুইটি পোলারাইজিং ফিল্টারকে এমনভাবে সাজানো দরকার পড়ে যেন তা আপতিত আলোর তীব্রতা কমিয়ে অর্ধেক করে দিবে, তবে তাদের কীভাবে সজ্জাবিন্যাস করতে হবে। একটু আগেই কথা প্রসঙ্গে কিন্তু আমরা করেই এসেছি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে আমার কি হয়? আমার পোলারাইজ আলোর তীব্রতা কমে অর্ধেক দাঁড়ায়, রাইট? তাও এটা ম্যাথমেটিক্যালি আমরা একটু করে দেখি। ম্যাথমেটিক্যালি অ্যাকচুয়ালি এরকম আসলে অর্ধেক না এসে তো অন্য কিছু আসতে পারে, 1/3, 1/4, 1/5 বিভিন্ন কিছু আসতে পারে অর্ধেক না আসে। সো কীভাবে তুমি করবে সেক্ষেত্রে? সো তোমরা লিখে ফেলবে প্রথমেই সম্পর্কটা। আমার এখানে অর্ধেক বলা আছে, তার মানে আইপি ইকুয়াল টু আই নট বাই 2, মানে পোলারাইজ আলোর তীব্রতাটা অপোলারাইজ আলোর তীব্রতার তুলনায় অর্ধেক। যদি 1/5 থাকতো তাহলে আই নট বাই 5 আসতো। যদি 2/5 থাকতো অর্ধেকের জায়গায়, তাহলে কি লিখতে? আইপি ইকুয়াল টু 2 আই নট বাই 5 আসতো। যাই হোক, আমার এখানে আই নট বাই 2। সো আমরা সরাসরি সূত্রে চলে যাব। আমাদের সূত্র জানা আছে আইপি ইকুয়াল টু আই নট কজ স্কোয়ার থিটা। সো আমরা এখানে আইপি এর জায়গায় যদি ভ্যালু বসিয়ে দিই, আইপি এর জায়গায় যদি বসিয়ে দিই, আমি আই নট বাই 2 যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু আমার আই নট কাটাকাটি চলে যাবে। আই নট কাটাকাটি চলে যায়, কি থাকবে? কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2। এখান থেকে কস থিটা আমরা পেয়ে যাবো না, কস থিটা ইকুয়াল টু কি 1/√2, এই জিনিসটা আমরা পেয়ে যাব। সো কস থিটা ইকুয়াল টু যদি 1/√2 হয়, তাহলে থিটাকে আমরা পেয়ে যাচ্ছি না। কজ ইনভার্স করলে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স 1/√2। সো কজ ইনভার্স 1/√2 কখন আসবে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে। তাহলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে গেল। আমরা পেয়ে গেলাম যে দুইটা পোলারাইজড, আমরা যদি পোলারয়েডটাকে 45 ডিগ্রি কোণে বাঁকিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা আমাদের যে পোলারাইজড আলোটা আসবে সেটার তীব্রতা অর্ধেক হিসেবে পাবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।